মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি সই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সাহায্য করতে পারেন বললেন ট্রাম্প। নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ইসরায়েল প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের আহ্বান। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরে শয়তান রয়েছে বললেন বাদশাহ আব্দুল্লাহ। মোদী সরকারের তালেবান তোষামত। জাভেদ আখতার বললেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। গাজা সেবনের পর তালেবানের গুলির ভয়াল স্মৃতি ফিরে এলো মালালার মনে। জেনজি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করার হুঁশিয়ারি চীনের। আমরা কারাগারে নয় কসাইখানায় ছিলাম, বন্দিদশা থেকে মুক্ত হয়ে জানালেন এক ফিলিস্তিনি। ভারত পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে মন্তব্য ট্রাম্পের। ভারতের 3 কফ সিরাপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সতর্কবার্তা। ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান। চলতি বছর বাংলাদেশ থেকে কম ইলিশ পাওয়ায় হতাশ কলকাতাবাসী। বন্যায় বিপর্যস্ত মেক্সিকোতে মৃত বেড়ে 64, নিখোঁজ বহু। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রায় 35 জন বিশ্ব নেতা অংশ নেন। 2 বছরেরও বেশি সময় ধরে গাজায় চলা যুদ্ধের অবসান ঘটাতে এই চুক্তি সই করা হয়। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের সমাপ্তি ঘটালাম না, মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস রচনা করলাম। এটি শান্তির নতুন ভোর বয়ে আনবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকা রাখতে পারেন, এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে এরদোয়ান সাহায্য করতে পারেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, এরদোয়ান পারবেন, কারণ রাশিয়া তাকে সম্মান করে। তিনি আরো বলেন, ইউক্রেনের বিষয়ে আমি বলতে পারবো না, তবে পুতিনের কাছে তিনি সম্মানিত। পাশাপাশি এরদোয়ানকে কঠোর নেতা উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের নেতাদের সাথে তিনি ভালো সম্পর্ক রাখতে পছন্দ করেন। এদিকে তুর্কি সরকার 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তির ভিত্তি গঠনের জন্য মধ্যস্থতা সহ যে কোনো উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ভাষণে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করছেন না? সিগার ও শ্যাম্পেন নিয়ে কি কারো এত মাথা ব্যথা আছে? 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে যে 3টি মামলা করা হয়েছিল তার মধ্যে একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে $2,10,000 সিগারেট, শ্যাম্পেন উপহার নেয়ার অভিযোগ। 2020 সালে বিচার প্রক্রিয়া শুরু হলেও গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এখনো রায় ঘোষণা হয়নি। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে, এমন মন্তব্য করলেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। মিশরের শার্ম আল শেখের শীর্ষ সম্মেলনের আগে তিনি বিবিসি প্যানোরামাকে জানায়, গাজার যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন প্রেসিডেন্টের তদারকি অপরিহার্য। বাদশাহ দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি হিসেবে এবং ইসরায়েলের সঙ্গে স্থায়ী শান্তি একমাত্র সমাধান। তিনি আশাবাদী কিছু ইসরায়েলি নেতার সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন। পাশাপাশি আব্দুল্লাহ সতর্ক করে উল্লেখ করেন, যদি রাজনৈতিক প্রক্রিয়ায় স্থায়ী শান্তি না হয় তবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে। ভারতের কেন্দ্রীয় সরকার তালেবান প্রতিনিধিকে রাজকীয় সংবর্ধনা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কবি ও গীতিকার জাভেদ আখতার। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারতের সফর ও সরকারি আপ্যায়নের সমালোচনা করে তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যে আধিক্যতা দেখিয়েছে তাতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। পাশাপাশি মুত্তাকির আয়োজিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেয়া এবং পরবর্তীতে সমালোচনার মুখে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জাভেদ আখতার বলেন, যারা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে তাদের এই দ্বিচারিতা দেখে মাথা হেট হয়ে যায়। তিনি দারুল উলুম দেওবন্দকেও কটাক্ষ করে বলেন, তালেবান নেতাকে তারা মাথায় তুলে নেচেছে, অথচ নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে তাদের অবস্থান নির্লজ্জ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাটানো এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে
গাঁজা সেবনের এক রাত তাকে ফিরিয়ে নিয়ে গেছে 13 বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্তে, যখন মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে তালেবান বন্দুকধারী তার মাথায় গুলি চালিয়েছিল। মালালা নতুন আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে প্রকাশের আগে দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার মস্তিষ্ক পুরো ঘটনাটাকে ভুলে গিয়েছিল, কিন্তু সেই রাতে গাঁজা খাওয়ার পর হঠাৎ সব স্মৃতি ফিরে এলো। মনে হচ্ছিল আমি আবারও সবকিছু দেখছি, যেন আমি মারা গিয়েছি আর পরজগতে আছি। ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে মালালাকে শেষমেশ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়। জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। দেশটির সংসদের বিরোধী দলীয় এক নেতা জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ায় রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন, তবে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। 25 সেপ্টেম্বর শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। সংঘর্ষে অন্তত 22 জন নিহত হয়েছেন বলে জানায় জাতিসংঘ। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বলে জানালো চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর 100% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সম্প্রতি বিরল খনিজ পদার্থের উপর চীনের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের পর শুল্ক আরোপ নিয়ে নতুন হুমকি দেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চীন শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে যা বিশ্ববাজার স্থবির করবে। 1 নভেম্বরের মধ্যে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হবে বলেও জানান তিনি। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আপনি যদি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়ব, আলোচনা চাইলে দরজা খোলা। ট্রাম্পও হুমকির সঙ্গে সরাসরি সমঝোতার ইঙ্গিত দিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে, যুক্তরাষ্ট্র চীনকে সহায়তা করতে চায়। আমরা কারাগারে নয় কসাইখানায় ছিলাম, এমনই অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরলেন গাজার খান ইউনিসের বাসিন্দা আব্দুল্লাহ আবু রাফে, যিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে এসেছেন। আল জাজিরাকে তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম, যেখানে থাকার কোনো তোষক নেই, খাবারের ব্যবস্থা অনেক খারাপ। মুক্তিপ্রাপ্ত অন্য এক ফিলিস্তিনি বলেন, খাবার, নির্যাতন, মারধর সব দিক থেকেই খারাপ ছিল, খাবার বা পানি কিছুই ছিল না, আমরা টানা 4 দিন ধরে কিছু খাইনি। আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল প্রায় 250 দীর্ঘমেয়াদী ফিলিস্তিনি বন্দী ও 1718 যুদ্ধকালীন আটককে মুক্তি দিয়েছে, যাদের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল। জাতিসংঘ এই বন্দীদের বলপূর্বক গুম হিসেবে বিবেচনা করেছিল। ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে, এমনটা আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ না করে ট্রাম্প বলেন, ভারত একটা মহান দেশ এবং আমার বন্ধু তার শীর্ষে অসাধারণ কাজ করছেন। এ সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন। ট্রাম্পের প্রশংসাকে সমর্থন জানিয়ে শেহবাজ শরীফ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার টিম অসাধারণ অবদান রেখেছেন। তিনি আরও জানান, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষের জীবন রক্ষার জন্য আবারও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে পাকিস্তান। ভারতে শিশুদের জন্য তৈরি 3টি কফ সিরাপের দূষিত উপাদান শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দূষিত সিরাপগুলো হলো স্ট্রেসান ফার্মাসিউটিক্যালসের কোলরিপ, রেডেনাক্সের রেসপি ফ্রেশ টিয়ার এবং শেভ ফার্মার রিলাইফ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় 5 বছরের কম বয়সী বহু শিশু একের পর এক এই সিরাপ পানে মৃত্যুবরণ করেছে। পরীক্ষায় দেখা গেছে সিরাপগুলোর ডাইথাইলিন গ্লাইকোল মাত্রা অনুমোদিত সীমার প্রায় 500 গুণ বেশি, যা গুরুতর কিডনি বিকল এবং প্রাণঘাতী অসুস্থতার কারণ হতে পারে। ভারতে তৈরি কফ সিরাপে থাকা বিষাক্ত দ্রাবক ডাইথাইলিন গ্লাইকোল বছরের পর বছর ধরে বহু শিশুর মৃত্যুর কারণ হয়েছে। 2023 সালে গাম্বিয়ায় 70টি এবং উজবেকিস্তানে 18টি শিশুর মৃত্যুর কারণ হিসেবে ভারতের তৈরি কফ সিরাপের কথা এসেছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মিশরে গাজা শান্তি সম্মেলনের ফাঁকে অনানুষ্ঠানিক আলাপকালে এরদোয়ান মেলোনিকে বলেন, আপনাকে দারুণ দেখাচ্ছিল, কিন্তু আপনার ধূমপানের অভ্যাসটা আমাকে ছাড়াতে হবে। পাশে দাঁড়ানো ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো হেসে বলেন, এটা অসম্ভব। তবে মেলোনি জবাবে জানান তিনি কারো ক্ষতি করতে চান না। এর আগে মেলোনি জানিয়েছিল ধূমপান তাকে বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। এদিকে তুরস্ককে ধূমপান মুক্ত করার অঙ্গীকার করেছেন এরদোয়ান। ধূমপান থেকে তরুণদের বিরত রাখতে 2024 থেকে 2028 সাল পর্যন্ত একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে আঙ্কারা। চলতি বছর বাংলাদেশ থেকে কম ইলিশ পাওয়ায় হতাশ কলকাতাবাসী।
পূজার আগে 1200 মেট্রিক টন রপ্তানির অনুমোদনের মধ্যে মাত্র 144 মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে। এর মধ্যে 39 মেট্রিক টন ত্রিপুরায় গেছে, বাকিটা গেছে হাওড়ার পাইকারি বাজারে। হাওড়ার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, বাংলাদেশে কম ইলিশ ধরা পড়ায় এবার এই পরিমাণ মাছ এসেছে। দামও উচ্চ হওয়ায় অনেক ক্রেতা ইলিশ কিনতে পারেননি। কলকাতার বাজারে গুজরাট ও মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু স্বাদ ও গন্ধে বাংলাদেশের পদ্মার অতুলনীয় ইলিশের চাহিদা পূরণে ব্যর্থ তারা। আগামী বছর ইলিশের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কলকাতাবাসী। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে 64 জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও 65 জন নিখোঁজ রয়েছে। বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্যের পেজোরিকার ঘরবাড়ি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় প্রিসিলা ও রেমন্ডের তীব্র বৃষ্টিপাত এই দুর্যোগের মূল কারণ। এতে 2.5 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং 50,000-এর বেশি ঘর ধ্বংস হয়েছে। পেজোরিকার পাশাপাশি কয়েকটি এলাকা এখনো পানি ও বিদ্যুৎহীন। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জরুরি পরিষেবা ও অতিরিক্ত জনবল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পোশাক, পানি, খাবার সহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে রাজ্যগুলোতে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে।